তোমরা সবেমাত্র ক্লাস 9 থেকে ক্লাস 10 এ উঠেছো, তাই না? একদম বছরের শুরু থেকে তোমরা কিভাবে পড়বে এবং তোমরা ইংরেজি সিলেবাসটা কিভাবে শুরু করবে, এবং ইংরেজির মধ্যে দুটো পার্টে তোমাদেরকে প্রশ্ন করবে। এটা একটা ইজি ওয়েতে প্রশ্ন হবে, একটা হচ্ছে কঠিন ভাবে প্রশ্ন হবে। তাহলে এই দু রকম কোনগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো, দু রকমের মধ্যে কোনগুলোকে বেশি গুরুত্ব দেবো, কোনগুলোকে একটু কম গুরুত্ব দেবো, বা একদম বছরের শুরু থেকে কিভাবে পড়লে আমরা মাধ্যমিক 2026-এ গিয়ে একটা দুর্দান্ত ইংরেজিতে রেজাল্ট করতে পারবো, আজকে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা। তোমরা মন দিয়ে প্রত্যেকে এই ভিডিওটি দেখো এবং এই ক্লাসটি মন দিয়ে করো, তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। যদি এই স্ট্র্যাটেজিটা, আমি যে স্ট্র্যাটেজিটা আজকে বলতে চলেছি, সেই স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করতে পারো, একদম ট্রুলি বলছি, যদি আমার কথা আজকে তোমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারো, তাহলে কিন্তু ইংরেজিতে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না। একদম গুরুত্ব দিয়ে তোমরা এই ক্লাসটি কিন্তু করবে। দেখো, তোমাদের যে ইংরেজি পরীক্ষা হয় সেটা কিন্তু 90 নাম্বারের, মানে ফাইনাল পরীক্ষার কথা বলছি, যেটা বোর্ড পরীক্ষায় গিয়ে দেবে তোমরা। মানে 2026-এ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় তোমরা 90 নাম্বারে ইংরেজি পরীক্ষা দেবে এবং 10 নম্বর থাকে প্রজেক্ট। তোমরা প্রত্যেকে এই বিষয়ে জানো, কিন্তু এই 90 নাম্বারটা 4টে পার্টে প্রশ্ন করে। এই 90 নাম্বারের যে ইংরেজি প্রশ্নটা হবে সেটা 4টে পার্টে হবে। এটা প্রথমে কি, সিন, তারপরে হচ্ছে আনসিন, তারপরে হচ্ছে গ্রামার এবং তারপরে হচ্ছে রাইটিং। কিন্তু এই 4টে জিনিস শুধু জানলে হবে না, এর ভেতরে এমন কিছু বোমবাস্টিং জিনিস আছে যেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে যে স্যার আমরা কিভাবে পড়বো, এবং এখান থেকে যে নম্বর ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয়, কোথা থেকে কত নম্বর আসে, সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। 4টে পার্টে তো প্রশ্নগুলো হয়, আমরা বুঝতে পারলাম যে সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই 4টে পার্টে প্রশ্ন হচ্ছে, কিন্তু এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এবং একদম বছরের শুরু থেকে যদি সঠিকভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু কারোর কোনো সমস্যা, যে একদম ইংরেজি কিছুই জানে না, একদম ইংরেজিতে যদি কেউ জিরো হয়, সে কিন্তু এখান থেকে হিরো হয়ে উঠতে পারবে। বিশেষ করে ভালো করে যেগুলো বলছি সেগুলো গুরুত্ব দেবে। দেখো, সিন থেকে তোমাদের আসবে কিন্তু 20 নাম্বার। কত নম্বর আসবে? সিন। সিন বলতে তোমাদের যে টেক্সট বুক দেওয়া হয়েছে স্কুল থেকে, তোমাদের যে ইংরেজি টেক্সট বুক দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের আসবে কত নম্বর? 20 নম্বর। সেখানে 20 নম্বরটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোজ পোরশন এবং একটা হচ্ছে পোয়েট্রি পোরশন। প্রোজ থেকে আসবে তোমাদের 12 নম্বর। ভালো করে বোঝো, প্রোজ মানে কি? গল্প। সেই গল্প কটা আছে তোমাদের টেক্সট বইয়ে? সেখানে গল্প তোমাদের আছে মোট 4টে। দেখো, ফাদার সেলফ আছে, দ্য পাসিং অফ বাপু আছে, আওয়ার রানে কাইট আছে এবং দ্য কাইট, দ্য ক্যাট। এই 4টে গল্প তোমাদের আছে। কি কি বললাম? ফাদার সেলফ, দ্য পাসিং অফ বাপু, আওয়ার রানে কাইট এবং দ্য ক্যাট। এই 4টে গল্প তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, তোমাদের সিলেবাসে আছে। এই 4টে গল্প তোমাদের সিলেবাসে আছে, এবং এই 4টে গল্প থেকে এই 4টেই কি তোমাদের করতে হবে? তাহলে আমার উত্তর হচ্ছে যে না, 4টের মধ্যে 4টে করারও কোনো প্রয়োজন নেই। দেখো, এই 4টের মধ্যে যেটা মাধ্যমিক 2025-এ, মাধ্যমিক এবছর যারা পরীক্ষা দিতে চলেছে, তাদের যেটা পড়ে যাবে, ধরো এবছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ক্যাট। এবছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কি? দ্য ক্যাট। তাহলে এই দ্য ক্যাটটা ছাড়া বাকি পড়ে থাকছে ফাদার সেলফ, দ্য পাসিং অফ বাপু আর অনেক কাইট। তাহলে এই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের প্রশ্ন তুলে দেবে এবং সেখান থেকে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে যদি এবছর দ্য ক্যাট চলে আসে, তাহলে দ্য ক্যাটটাকে আমরা বাদ দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেটা আসবে মাধ্যমিক 2025-এ, মানে এখান থেকে একটা এখান থেকে একটা আসবে, মানে দুটো, তাহলে আমরা যেটা চলে আসবে সেটাকে বাদ দিতে পারি। এবার আমি তোমাদের ওই মাধ্যমিক 2025-এর পরীক্ষাটা হয়ে গেলে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের জন্য গল্পটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং আমি একটাই বলে দেবো, মাত্র একটা বলে দেবো। সেই একটা তোমরা ভালো করে পড়বে এবং সেখান থেকে প্রশ্ন আসবে 12 নম্বর। চিন্তার কোনো কারণ নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তোমাদের 1 নম্বর হচ্ছে ফাদার সেলফ, দ্য পাসিং অফ বাপু, আর রানে কাইট এবং দ্য ক্যাট। এই 4টে গল্প আমি সবই করাবো, কিন্তু কোনটা বেশি গুরুত্ব দেবো, কোনটা কম গুরুত্ব দেবো, সেটা পরবর্তীকালে আমি জানিয়ে দেবো। মোটামুটি জেনে থাকো, এই যে তোমাদের প্রোজ সেকশন থেকে 12 নম্বর আসবে, সেখান থেকে কিন্তু কি হবে, যে 4টে গল্প আছে, 4টে গল্পের মধ্যে যে কোনো একটা গল্প তুলে দেবে এবং সেখান থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন করবে। বোঝা গিয়েছে কি বলেছি? তারপরে যেটা আছে পোয়েট্রি পোরশন। এই পোয়েট্রি থেকে আসছে কত নম্বর? দেখো, 8 নম্বরের প্রশ্ন আসবে। কত নম্বরের প্রশ্ন আসছে?
8 নম্বরের প্রশ্ন আসবে। সেম একই রকম ভাবে এখানেও 4টে কবিতা আছে, দেখো ফেবেল আছে, মাই ওন ট্রু ফ্যামিলি আছে, সি ফিভার আছে এবং দ্য ক্যাট আছে। 4টে কবিতা আছে, মন দিয়ে বুঝবে। এবছর মাধ্যমিক 2025-এ যে কবিতাটি চলে আসছে সেই কবিতাটি ছাড়া মোট কটা পড়ে থাকে? 3টে। সেই 3টে থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা প্রশ্ন তুলে দেবে, যে কোনো একটা কবিতা তুলে দেবে এবং সেখান থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে আমাদের ভালো করে এই 4টে ভালো করে করব, আমরা সব কটা জানার জন্য পড়বো, বোঝা যাচ্ছে? এবং তার পরবর্তীতে আমি জানিয়ে দেবো যে কোন কবিতাটা তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। বোঝা গিয়েছে কি বলেছি? তাহলে এখান থেকে 12 নম্বর এবং এখান থেকে 8 নম্বর, তাহলে সিন থেকে মোট কত নম্বর হচ্ছে? 20 নম্বর। বোঝা যাচ্ছে? এই 20 নম্বর কিন্তু একদম স্কোরিং জায়গা। এই জায়গা থেকে একটা প্রশ্ন একটা নাম্বার ছাড়লে আমাদের চলবে না, এই 20-তে 20 পেতে হবে। যারা ইংরেজিতে একটা ভালো স্কোর করতে চাইছো তাদের জন্য আমি বলছি, তাহলে সিন থেকে 20-তে 20 পাওয়ার জন্য আমাদের করণীয় কি? এখন থেকে প্রথম থেকে যদি তোমরা গুরুত্ব দাও তাহলে কিন্তু সিনে 20-তে 20 পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? 1 নম্বর, তাহলে কিভাবে তোমরা পড়বে? এখন থেকে প্রথম থেকে যদি কিভাবে পড়লে তাহলে 20-তে 20 পাওয়া যেতে পারে? 1 নম্বর হচ্ছে টেক্সট বই, তোমাদের যে টেক্সট বই আছে সেই বইয়ের লাইনগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের। 1 নম্বর। দ্বিতীয় যে কথাটা, প্রত্যেকটা টেক্সটের গল্প কবিতার যে এক একটা ওয়ার্ড মিনিং হয় সেই ওয়ার্ড মিনিং গুলো তোমাদের জানতে হবে। শুধুমাত্র লাইনের মানে পড়ে গেলে হবে না, এখন থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে যেতে হবে। ঠিক আছে? ওয়ার্ডের মানে জানলে এক উপকার হবে তোমার কি, তুমি ভালোভাবে ওই টেক্সটটা বুঝতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড স্টক কিন্তু অনেক বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? ইংরেজির কিন্তু ওয়ার্ড স্টক বাড়ানো খুবই জরুরি। তাহলে এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা 20-তে 20 কিন্তু আমরা পাবো। তাহলে কি বললাম? টেক্সট বইটাকে খুব সুন্দরভাবে পড়তে হবে, শুধু লাইনের মানে জানলে হবে না, প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের মানে এখন থেকে জানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমরা যে ক্লাস টিচারের কাছে পড়ছো সেই ক্লাস টিচারের কাছে বা তোমাদের যে প্রাইভেট টিউটর যদি থাকে, তাহলে ফাদার সেলফ, ধরো স্যারটা পড়ালেন, ভালো করে কথাটি বুঝবে। ফাদার সেলফ পড়ানো হয়ে গেল, পড়ানোর পরে সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হয় সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। মানে ফাদার সেলফের যত প্রশ্ন উত্তর আছে, মন দিয়ে বুঝবে, ফাদার সেলফের যত প্রশ্ন উত্তর আছে সেগুলো কিভাবে লিখতে হয় তোমরা সেগুলো প্র্যাকটিস করো। ভালো করে বোঝার জিনিস যে 20 নাম্বার পাওয়ার জন্য কিন্তু সিন থেকে সেটাকে প্রথমে কি করতে হবে, যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু এই জায়গাটা তোমার স্ট্রং হবে। প্র্যাকটিস ছাড়া, আমি টেক্সট বিশাল পড়লাম কিন্তু আমি কোনো প্র্যাকটিস করিনি প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয়, তাহলে কিন্তু 20-তে 20 পাওয়া যাবে না। তাহলে প্রথমে কাজ হচ্ছে কি, টেক্সটটাকে খুঁটিয়ে পড়া এবং তারপরে এই টেক্সটের মধ্যে থেকে যে গল্পটা পড়ছে সেই গল্পের মধ্যে থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করা। এই দুটো জিনিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা কি করবে, 20-তে 20 পাবে। বোঝা গিয়েছে? তাহলে সিন থেকে কিভাবে পড়তে হবে, মন দিয়ে প্রথম থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে দেখো আনসিন, এই আনসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই আনসিনে কিন্তু স্কোরিং যেমন আছে তেমন কিন্তু যারা পড়াশোনা করবে না তাদের জন্য কঠিনও আছে। তাহলে এখানে আমাদের করণীয় কি, এই আনসিন প্যাসেজটা কিভাবে আমরা করব? সিনটা যেমন আমাদের টেক্সট বুক থেকে দেওয়া হচ্ছে, এগুলো জানার মধ্যে থাকছে, ঠিক আনসিনটা কিন্তু অজানা থাকবে। সেখানেও প্যাসেজ তুলে দেওয়া হবে কিন্তু সেটা আমাদের জন্য কিন্তু অজানা থাকবে। তাহলে এই অজানা জিনিসটাকে আমাদের উত্তর কিভাবে করব, তার জন্য কিন্তু করণীয় কি, দেখো আনসিন থেকে তোমাদের আসবে দুটো পার্টের প্রশ্ন। এক হচ্ছে, দেখো আমি লিখেছি 20 আর প্লাস হচ্ছে 8, কিন্তু এই 20 আর 8টা আমি কেন লিখেছি, মোট কেন 28 লিখেছি, আমি তো ডাইরেক্ট 28 লিখতে পারতাম। তাহলে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে 20 আনসিনের, এই যে 20, ভালো করে কথাটা বুঝবে, এই যে 20 এবং সিনের এই যে 20, তাহলে মোট কত হলো, 40 নম্বর। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, এই 20 আর এই 20 40 নম্বর, এটা কিন্তু তোমাদের 5টা পার্টে প্রশ্ন হবে। এই প্রশ্নটা 5টা পার্টে হবে। সিন এবং আনসিনের যে 40 নাম্বার, সিনের 20 এবং আনসিনের 20, মোট 40 নাম্বার কিন্তু 5টা পার্টে তোমাদের প্রশ্ন হবে। 1 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ আকারে প্রশ্ন হবে। তারপরে দ্বিতীয় যেটা আসবে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মানে ট্রু ফলস যেটা হয়, এবং তার উপরে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। তাহলে 1 নম্বর কি বললাম, এমসিকিউ, 2 নম্বর বলছি ট্রু ফলস, 3 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে।
বোঝা গিয়েছে কি বলেছি? 4 নম্বর যেটা আছে কজ অ্যান্ড এফেক্ট আছে, স্টেটমেন্ট আর রিজন আছে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং আরেকটা কি বললাম? স্টেটমেন্ট অ্যান্ড রিজন, কজ অ্যান্ড এফেক্ট এর উপরে। আর 5 নম্বর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, এখানে বেশিরভাগ ছেলেমেয়েরা হেরে যায়। এই উত্তরটা বেশিরভাগ ছেলেমেয়ে মানে 90% ছেলেমেয়ে এই উত্তরটা করে আসে না, সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। কথা বোঝা যাচ্ছে কি বলছি? আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে এই বেশিরভাগ তারা এই উত্তর প্রশ্নগুলো বুঝতে পারে না এবং যার কারণে তারা উত্তরও ছেড়ে দিয়ে আসে। কিন্তু এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বর করে দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বরে থাকে, কিন্তু এই জায়গাটায় ছেলেমেয়েরা কিন্তু উত্তর করতে ব্যর্থ হয়, কারণ তারা সঠিকভাবে প্রশ্নের মানে বুঝতে পারে না এবং উত্তর করে আসতে পারে না। তোমরা যদি চাও যে সিন এবং আনসিন থেকে যে 40 নম্বর এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় বা কিভাবে প্রশ্নগুলো আসে, তার জন্য যদি তোমরা আলাদা করে ভিডিও পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই এই সিনের যে 20 নাম্বার এবং আনসিনের যে 20 নাম্বার, এই যে প্রশ্ন উত্তরগুলো কিভাবে আসে এবং কিভাবে করলে আমরা এই 40-এ 40 পেতে পারবো, তা নিয়ে আমি একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তোমরা কমেন্ট করবে অবশ্যই। দ্বিতীয়ত যে ব্যাপারটা, তাহলে সিন এবং আনসিন তো বুঝতে পারলাম, তোমরা সবাই বুঝতে পেরেছো তো সিন এবং আনসিনের যে ব্যাপারটা। এবার যে এই 8 নম্বরটা, এই যে 8 নম্বর, এটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। কথাটা মন দিয়ে বুঝবে। এই নম্বরটা, এই 8 নম্বরটা কি থাকে? এই 8 নম্বরটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। সিমিলার ওয়ার্ড অর্থাৎ সিনোনিম। সিনোনিম বা সিমিলার ওয়ার্ড যাই বলি না কেন, এর আরেকটা নাম আছে নিয়ারেস্ট মিনিং। যাই বলি না কেন জিনিসটা একই, যেটাই সিমিলার ওয়ার্ড সেটাই সিনোনিম, সেটাই হচ্ছে নিয়ারেস্ট মিনিং, এবং সেটাকেই বলা হয় বাংলায় সমার্থক শব্দ। এটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিভাবে পড়লে এই 8-এ 8 পেতে পারবে এ নিয়ে আমি একটু পরে আলোচনা করব ভিডিওটি শেষে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখো আমি একটা বলে দিই তবু কিভাবে প্রশ্নগুলো হয়। ধরো স্মাইল, স্মাইল, ঠিক আছে, বলে একটা বক্স করে দিল, এরকম একটা বক্স করে দেবে। তাহলে 1 2 3 4 এরকম 4টে প্রশ্নও দিয়ে দেবে। এরকম স্মাইলের মতো আরো 4টে প্রশ্ন করবে এবং 4টে বক্সও করে দেবে। এবং স্মাইলের সমার্থক শব্দ, ভালো করে শোনো, এই স্মাইলের সমার্থক শব্দ তোমাদের যে আনসিন প্যাসেজ দেওয়া হয়, সেই আনসিন প্যাসেজে সেই সমার্থক শব্দটাকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। অর্থাৎ আমি সাপোজ ধরে নিচ্ছি যে স্মাইলের সমার্থক শব্দ কিছু একটা আনসিন প্যাসেজে আছে, সেটাকে তোমাকে জানতে হবে, জেনে এখানে লিখতে হবে। যদি লিখতে পারো তাহলে কিন্তু 2 পাবে। তাহলে 4টে আছে, এক একটা ওয়ার্ড লিখবে 2 নম্বর, 4টে আছে 8 নম্বর। তাহলে এই যে সিমিলার ওয়ার্ডটা এখন থেকে কিভাবে পড়লে তোমরা 8-এ 8 পেতে পারবে, আমি কিন্তু ভিডিওটির শেষে আলোচনা করব, একদম শেষের দিকে গিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, এটা আমি একদম শেষে গিয়ে আলোচনা করছি যে এখন থেকে কিভাবে পড়লে তোমরা এটা 8-এ 8 পেতে পারবে। একদম নিশ্চিত থাকতে পারো তোমরা কিন্তু আমি যেভাবে বলবো যদি একটু মন দিয়ে করো, তাহলে কিন্তু এখান থেকে 8-এ 8 পাবে। বোঝা গিয়েছে? এটা আমি শেষে আলোচনা করছি। এবং তারপরে দেখো গ্রামার সেকশন, এটাও কিন্তু খুব স্কোরিং একটা জায়গা। এই জায়গাটা কিন্তু যদি প্রথম থেকে ভালো করে সঠিকভাবে পড়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে 12-তে 12ও পেতে পারো। কিভাবে পাবে দেখো, প্রথমে সিলেবাসটা দেখো। গ্রামার থেকে আসছে আমাদের কত? 12 নম্বর, তাই না? সেখান থেকে কি কি আসছে? আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে থাকে 3 নম্বর, দেখো। তারপরে ইউজেস অফ ভার্বস থেকে থাকবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে থাকবে 3 নম্বর, ভয়েস চেঞ্জ থেকে থাকবে 1 নম্বর, এবং ন্যারেশন থেকে 1 নম্বর। তাহলে এই কটাকে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে আসছে কিন্তু 11 নম্বর। ভালো করে কথাটা বুঝবে, 12-এর মধ্যে 11 কিন্তু এখান থেকে আসছে। কি কি করলে? আর্টিকেল, প্রিপোজিশন, ইউজেস অফ ভার্বস, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। তাহলে এই 5টা করলে কিন্তু আমরা 12 নম্বর পাচ্ছি। 5টা করলে কত নম্বর পাচ্ছি? সরি, 5টা করলে আমরা পাচ্ছি 11 নম্বর। মন দিয়ে বোঝো, 5টা করলে 11 নম্বর, মানে একদম তোমরা 100%, আজকে আমি বলে দিচ্ছি কথাটা, যদি এই 5টা কভার করতে পারো, 12-এর মধ্যে 11 এখান থেকে 100% আসবে, একদম 100%। আজকে তুমি ডেট দিয়ে আমার নাম লিখে নাও, 12-এর মধ্যে 11 এখান থেকে আসবেই আসবে, মাস্ট আসবে। যেখান থেকে যেমন বলে দিয়েছি সেখান থেকে তেমন ভাবে প্রশ্ন হবে।
কিন্তু আর 1 নম্বর তাহলে কোথা থেকে আসবে? আর 1 নম্বরের জন্য এই এতগুলো করতে হয়, জয়নিং, স্প্লিটিং, ডিগ্রি, আরো এর বাইরে অনেক কিছু আছে, এরর কারেকশন, স্প্লিটিং, বিভিন্ন জিনিস আরো আছে যেগুলো থেকে তোমাদের 1 নম্বর আসবে। তাহলে আমার একটা কথা হচ্ছে কি, তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে কি করবে, এই 11 নম্বরটাকে কনফার্ম করবে, তারপরে 1 নম্বরের দিকে ছুটবে। কথা বোঝা গিয়েছে কি বলেছি? এই 11 নম্বরটা আগে তোমার কনফার্মেশন যে এই 11টা আমি কমপ্লিট করে ফেলেছি, তারপরে কিন্তু 1 নম্বরের দিকে ছোটা উচিত। নাহলে এই 1 নম্বরের দিকে করতে গিয়ে 11 নম্বরটা ছেড়ে যেতে পারে। তাহলে এগুলো তোমরা এখন থেকে কিভাবে পড়লে তোমরা 12তে 12 পাবে। মন দিয়ে এক একটা কথা মন দিয়ে বুঝে নাও। দেখো, আগে তোমাদের যে শিক্ষক মহাশয় আছে তারা তাদেরকে বলবেন যে কি, তাদেরকে বলবে তোমরা যে আর্টিকেল এন্ড প্রিপোজিশনটা আমাদের ভালো করে বুঝিয়ে দাও। পরস্পর যদি ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারো যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন কিভাবে উত্তর করতে হয়, ইউজ অফ ভার্বস এর নিয়মগুলো, ফ্রেজাল ভার্ব, ভয়েস এর ন্যারেশন চেঞ্জ, তোমরা সেগুলো ভালোভাবে যদি নিয়মগুলো জেনে যাও তাহলে কিন্তু তোমাদের 11 পাওয়া কোনো ব্যাপার নয়। এবং তোমরাও যদি চাও যে স্যার আপনি এই সমস্ত টপিকের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করতে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও, তাহলে আমি সেই টপিকের উপর তোমাদের ভিডিও আপলোড করে দেবো। তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি আমি। তাহলে এই 12 নম্বরটা কিন্তু যদি একটু ভালো করে পড়ো, সত্যি বলছি একদম একটু ভালো করে পড়ো, তোমরা 12তে কিন্তু 11 অবশ্যই পাবে, 10 11 শিওর পাবে এখান থেকে। ঠিক আছে, একটু প্রথম থেকে যদি মন দিয়ে তোমরা ক্লাসগুলো করো। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইটিং স্কিল। মন দিয়ে কথাটা বুঝবে, রাইটিং স্কিল কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তোমাদের যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, তোমাদের এই যে পুরো এই 90 নাম্বারটা দুটো ভাগে তোমাদের প্রশ্ন হচ্ছে, মানে একটা ইজি ওয়েতে প্রশ্ন করছে, একটা টাফেস্ট ওয়েতে প্রশ্ন করছে। কিভাবে দেখো, এই প্রশ্নগুলোকে দুটো ভাগে করছে, মন দিয়ে বুঝবে। কোনটা ইজি ওয়ে? ইজি ওয়ে হচ্ছে দেখো, এই যে সিনের 20 নাম্বার, আনসিনের 20 নাম্বার, কত হলো 40 নম্বর, আর এই গ্রামারের 12, তাহলে কত হচ্ছে 40 20 20 40 এবং হচ্ছে 12 52 নম্বর কিন্তু আমরা একটু ভালো করে পড়াশোনা করলে পেরে যাব। একটু যারা ভালো করে পড়াশোনা করছো তারা এই 52 নম্বর কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে পরীক্ষায়। কিন্তু সবচাইতে টাফেস্ট ওয়ে হচ্ছে, টাফেস্ট সিলেবাস তোমাদের জন্য, সেটা কি, এই যে সিমিলার ওয়ার্ড, আনসিং এর যে সিমিলার ওয়ার্ড এবং রাইটিং এর যে 30 নম্বর, তাহলে কত নম্বর হচ্ছে 8 আর এই 30 38 নম্বর। এটা কিন্তু টাফেস্ট তোমাদের জন্য, সবচাইতে কঠিন একটা। তাহলে দেখবে ওই জন্য মাধ্যমিকে 50-60 পাওয়া খুবই সহজ। যারা 50 পায় অনেকেই, মাধ্যমিকে ইংরাজিতে 50 অনেকেই পায়, কিন্তু 80-90 পেতে গেলে অনেক কষ্ট তোমাকে করতে হবে। ইংরাজিতে 80-90 পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, কারণ এই জায়গাটা ইজি, এই জায়গা থেকে ছেলেমেয়েরা নাম্বার পেয়ে বেরিয়ে যায়। অনেক ছেলেমেয়ে বলে যে স্যার আমি তো খুব ভালো করে লিখলাম, সিন আনসিন গ্রামার শব্দ করলাম স্যার, তারপরেও স্যার আমি কেন নাম্বার পেলাম না, নাম্বার এত কেন কমে গেল? তার প্রধান কারণ হচ্ছে তারা এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে পড়ে, এই জায়গাগুলো উত্তরগুলো করে আসে, এবং এই যে 38 নম্বর এটা কিন্তু তারা অতটা গুরুত্ব দেয় না, এবং যে কারণের জন্য এই জায়গা থেকে নাম্বারটা কেটে যায়। কারণ এখান থেকে তো সিন আনসিন গ্রামার থেকে এগুলো পারবে, কিন্তু এই 38 নম্বরটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখান থেকে কি আসছে, রাইটিং আসছে, এবং এখান থেকে 8 নম্বর আসছে সিমিলার ওয়ার্ড থেকে। দেখো, রাইটিংটা ওই জন্য মাধ্যমিকে যারা যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাও, বারবার বলছি, মাধ্যমিকে যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য করণীয় হচ্ছে এখন থেকে রাইটিং স্কিল গুলো করে যাওয়া। এখন থেকে এখানে দেখো রাইটিং স্কিলে কি কি সিলেবাস আছে, মোট 30 নম্বর তোমাদের এখান থেকে দেওয়া হবে। ভালো করে বোঝো, এতগুলো আইটেমস, প্রায় 9টা আইটেমস, 9টা আইটেমসের মধ্যে সেইভাবে সামারি এবং ডায়লগ এই দুটো কিন্তু আমাদের পরীক্ষায় তেমন ভাবে আসে না, তাই এই দুটোকে কিন্তু আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, এই সামারি এবং ডায়লগটাকে বাদ দিলে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে প্রশ্ন হয় না। এবার দেখো তার মধ্যে কি কি পড়ে রয়েছে, তাহলে লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, নোটিশ, রিপোর্ট, স্টোরি, প্রসেস, এতগুলো কিন্তু আছে। তাহলে 7টা আইটেমস এখন থেকে যদি সঠিকভাবে গুরুত্ব না দাও কিন্তু খুব মুশকিলে পড়বে। এই 7টা আইটেমস এর মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো 3টে তুলে দেবে। ঠিক আছে, যে কোনো 3টে তুলে দেবে, এখান থেকে যে কোনো 3টে তুলে দেবে, এবং সেই 3টের মধ্যে তোমার 3টেই করতে হবে।
তিনটে দেবে, তিনটেই করতে হবে, কোনো অপশন দেবে না, বুঝতে পেরেছো? আর প্রত্যেকটার মান কত করে? 10 নম্বর করে, 3 10 30 নম্বর। আর এই জায়গাটাই ছেলেমেয়েরা হেরে যায়, কারণ প্রথম থেকে গুরুত্ব দেয় না। প্রথম থেকে গুরুত্ব না দেওয়ার কারণে এগুলো আস্তে আস্তে পরীক্ষার 1-2 মাস আগে যখন মনে হয় এগুলো করার প্রয়োজন, তখন বোঝা হয়ে যায়, তখন কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে এবং ছেলেমেয়েরা বেশিরভাগ জন, মানে 70% ছেলে মেয়ে এই জায়গাটা ছেড়ে দেয়, যার কারণে ইংরেজি নাম্বার কমে যায়। তাহলে তোমরা যদি ইংরেজিতে 95% আপ করতে চাও বা 90 আপ করতে চাও, তাদের জন্য করণীয় হচ্ছে কি? করণীয় এই জায়গাটাকে প্রথম থেকে গুরুত্ব দেওয়া। তাহলে এই জায়গাটা এখন থেকে কিভাবে পড়লে তোমরা 30-এ 30 পেতে পারো, আমি এখন সেটাই আলোচনা করছি, যে তোমরা এখানে কিভাবে পড়লে, এখন থেকে কিভাবে পড়লে তোমরা 30-এ 30 পেতে পারো। দেখো এখান থেকে লেটার রাইটিংটা দেখো। লেটার রাইটিং এ কিন্তু দুটো পার্টে প্রশ্ন হয়, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। তোমরা এই লেটার রাইটিং কিভাবে লিখতে হয় এটা এখন থেকে জানো। লেটার রাইটিং এর ফরম্যাট, ইনফর্মাল লেটারের ফরম্যাট এবং ফর্মাল লেটারের ফরম্যাট, এই দুটো ভালো করে দেখে নাও। তারপরে কি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখতে হয় এর উপরে আমার চ্যানেলে কিন্তু আলাদা করে ভিডিও তৈরি করা আছে, ঠিক আছে? সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিতে পারো। তাহলে সেখানে গিয়ে তোমরা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং যাই আসুক না কেন, যত ধরনের প্যারাগ্রাফ রাইটিং আসুক না কেন, তোমরা যদি সেই ভিডিওটা দেখো, তাহলে সেই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কথা মন দিয়ে বুঝে নেবে। তারপরে দেখো বায়োগ্রাফি রাইটিং। এই বায়োগ্রাফি রাইটিং এর উপরে আমার একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা সেই ফরম্যাটটা যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে পৃথিবীতে যত ধরনের বায়োগ্রাফি রাইটিং আসুক না কেন, তোমরা এই একটা মুখস্থ করে আসতে পারলে, একটা লিখে আসতে পারলেই তোমরা বাজিমাত করে ফেলবে, ঠিক আছে? তারপর নোটিশ রাইটিং এর উপরে ভিডিও আছে, রিপোর্ট রাইটিং এর উপরে আছে, প্রসেস রাইটিং, প্রত্যেকটার উপরে প্রায় আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং তোমরা যদি চাও যে এই প্রত্যেকটার উপর আবার নতুন করে আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তবে আমি একটা কথাই বলছি, এগুলো এখন থেকে, এখন ধরো একটা একটা করে ধরো। প্রথম হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংটা কি দুটো পার্টে ভাগ করছি, ফর্মাল ইনফর্মাল। তাহলে ফর্মাল রাইটিং কিভাবে লিখতে হয় সেটা তোমরা জেনে যাও, তার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা জেনে যাও। যাই আসুক না কেন তোমরা লিখতে পারো, এই স্ট্রাকচারটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো বা দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে যাই আসুক না কেন কিন্তু তোমরা লিখে আসতে পারবে। এবং ইনফর্মাল লেটারও ঠিক সেম একই রকম ভাবে, যে ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় এটা যদি জেনে যাও, তাহলে এগুলো কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে এখন থেকে তোমরা ভালো করে এই জায়গাটা কিন্তু তোমরা দেখবে এবং প্রত্যেকটা রাইটিং তার মধ্যে থেকে দেখো। লেটার রাইটিং কিন্তু প্রতি বছর আসে, মন দিয়ে বুঝবে। লেটার রাইটিং প্রতি বছর আসে, কোনো বছর বাদ নেই, লেটার রাইটিং আসবেই আসবে প্রত্যেক বছর। তারপরে দেখো এবছরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার রাইটিংটা আছে, স্টোরি রাইটিং, প্রসেস, আর হচ্ছে প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি, এগুলো ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে এবছরের প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমাদের বেলা সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে লেটার রাইটিং, নোটিশ, রিপোর্ট, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে তোমাদের লেটার, তারপর স্টোরি, স্টোরি নয়, তোমাদের হচ্ছে রিপোর্ট এবং তারপর হচ্ছে নোটিশ। তিনটে যে দেবে আমি একটু বলে দিচ্ছি। পরবর্তীতে মাধ্যমিক 2025-এর পরীক্ষাটা হয়ে গেলে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবে যে তোমরা কোন রাইটিং গুলো পড়লে একদম 100% মাধ্যমিক 2026-এ তোমরা কমন পাবে, তা নিয়ে আমি আলোচনা করে দেব। কিন্তু এখন থেকে আমি বলছি, কোনো কিছু সাজেশনের দিকে না গিয়ে প্রত্যেকটা টপিক এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, যে কিভাবে এগুলোর উত্তর করতে হয়। এগুলো যদি ঠিকঠাক ভাবে এখন থেকে গুরুত্ব দাও, তাহলে 30-এ 30 না পাও, অন্তত 25 তো পাবে, 20 তো পাবে। ছেড়ে আসার থেকে যদি 20-25 পেয়ে যাও, তাহলে আর তোমাদের কি চায়? বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এখন থেকে ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তারপর দেখো, তাহলে এই জিনিসগুলো তো বুঝতে পারলে, এই 90 নম্বর নিয়ে কিন্তু আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। এবং শেষে আমি একটা বিষয় আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে কি, যে এই সিমিলার ওয়ার্ডটা, আনসিন প্যাসেজের যে সিমিলার ওয়ার্ড, এটা আমরা কিভাবে 8-এ 8 পাবো সেটা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম ভিডিওটি শেষে। দেখো এটাতে 8-এ 8 পাওয়ার জন্য করণীয় কি, মন দিয়ে বুঝবে। আমি একটু আগেই বলছিলাম যে এখান থেকে তোমাদের 4টে ওয়ার্ড দেবে এবং তার সিমিলার ওয়ার্ডটা আমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে পারলেই আমাদের 8-এ 8 পাবো। বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে তোমরা পাবে, মেন বিষয়টা এখানে আমাদের বুঝতে হবে যে এই যে স্মাইলের সমার্থক শব্দ, যেটা ধরো সাপোজ ধরে নাও স্মাইলের সমার্থক শব্দ লাফ লেখা আছে, লাফ,
LAUGH, লাভ বা তাহলে কি বললাম যে স্মাইলের সমার্থক শব্দ ধরো আনসিন প্যাসেজে দেওয়া আছে লাভ অথবা ক্যাকেল, যে কোনো একটা ধরো দেওয়া আছে। তাহলে যদি আমরা সঠিকভাবে না জানি যে স্মাইলের সমার্থক শব্দ লাভ বা ক্যাকেল, তাহলে আমরা সেখান থেকে নিয়ে এখানে লিখতে পারবো কি? তাহলে এটার জন্য কোনো সূত্র নেই, ভালো করে বুঝবে, এটার জন্য কোনো সূত্র নেই বা এটার জন্য গোপন কোনো ব্যাপার নেই যে আমি তোমাদের বলে দেবো আর তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে লিখে দেবে। এটা করতে গেলে তোমাদের একটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে এখন থেকে, সেটা হচ্ছে ওয়ার্ড স্টক। কি বললাম? তোমাদের ওয়ার্ড স্টক বাড়াতে হবে, যে স্মাইল মানেও যা আর লাফ মানেও যা, ক্যাকেল মানেও তাই, এই ব্যাপারটা তোমাদের আগে থেকে জানতে হবে। তাহলে জানার জন্য করণীয় কি? তাহলে স্যার কিভাবে করব? সেটা হচ্ছে দেখো, আজকে আমি তোমাদের দুটো কথা বলছি, মন দিয়ে শুনবে। এবছর যারা মাধ্যমিক দিতে চলেছে, মাধ্যমিক 2025-এ, তাদের মোট আর কতদিন বাকি? আর 30 দিন মতো বাকি। ভালো করে কথা বুঝবে, তাদের 30 দিন বাকি। আর তোমরা এখন যারা ভিডিও দেখছো, সেই ভিডিওটি দেখো, তোমাদের জন্য পড়ে থাকবে এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার বাকি আছে 365 দিন। ভালো করে কথাটি বুঝবে। তাহলে যারা মাধ্যমিক 2025-এ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 30 দিন বাকি থাকছে, আর যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এখনো 365 দিন বাকি আছে। বোঝা গিয়েছে? তাহলে যদি তুমি পার ডে, মন দিয়ে কথাটা বুঝবে, পার ডে 4টে করে আনসিন প্যাসেজ মুখস্থ করো, 4টে করে আনসিন প্যাসেজ মুখস্থ করবে। কথাটি মন দিয়ে বুঝবে, 4টে ওয়ার্ড পার ডে মুখস্থ করবে যেগুলো তুমি জানো না আনসিন প্যাসেজের। তুমি যে কোনো একটা পুরোনো যে বইগুলো আছে, তোমার দাদা দিদির যে বইগুলো আছে, যেমন কোনো কোশ্চেন ব্যাংক হতে পারে, তার টার্গেট হতে পারে, বা কোনো এবিটিএ হতে পারে, যাই হোক না কেন, সেই বই একটা নেবে এবং সেখানে দেখবে প্রত্যেকটা স্কুলের মধ্যে, সেখানে দেখবে এই গ্রামার সেকশনের কাছে গিয়ে দেখবে সেখানে সিমিলার ওয়ার্ড কিছু আছে, আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড সেখানে আছে। সেই ওয়ার্ডগুলো তোমরা একটা খাতা করবে, সেই খাতায় পরস্পর প্রত্যেক দিন 4টে করে লিখবে এবং তার যে উত্তরগুলো সেগুলো দেখবে বইয়ের শেষে উত্তরও দেওয়া আছে, সেখান থেকে উত্তরগুলো পাশে লিখে নেবে। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে উত্তরগুলো পাশে লিখে নিয়ে এবং প্রত্যেকদিন 4টে করে তুমি মুখস্থ করছো, বেশি নয়। আর 4টে করে করলে গায়ে লাগবে? 4টে করে যদি তুমি মুখস্থ করো, তোমার মাথার কোনো বোঝাও চাপলো না। বোঝা যাচ্ছে কি বলছি? 4টে করে যদি তুমি করো, তাহলে সপ্তাহে কটা হবে? 7 দিনে 4 সাথে 28টা। বুঝতে পারছো? তাহলে 365 দিনে 4টে করে যদি করো, বলো তো, হিসাব করে দেখো তো কটা হয়। 1000, তাহলে 1460টা ওয়ার্ড তোমাদের মুখস্থ হচ্ছে। 365 দিন পরে তোমরা যখন পরীক্ষা দিতে হবে, মাত্র 4টে করে ওয়ার্ড মুখস্থ করছো, মাত্র 4টে করে ওয়ার্ড মুখস্থ করে তোমাদের ওয়ার্ড স্টক বেড়ে গেল 1460টি। এই 1460টি যখন তোমার সিনোনিম মুখস্থ হয়ে গেল, ভালো করে কথাটি বুঝবে, সেটা কি শুধুমাত্র সিমিলার ওয়ার্ডের জন্য মুখস্থ হচ্ছে তা কিন্তু নয়। দেখো, সেটা কিন্তু তুমি যখন আনসিন প্যাসেজের উত্তর করতে যাও, আনসিন প্যাসেজের মানে বুঝতে যখন তুমি পারো না, তোমার মানে বুঝতেও সাহায্য করবে এই সিমিলার ওয়ার্ডের যে তুমি 1460টি যে ওয়ার্ড মুখস্থ করেছো, নতুন নতুন ওয়ার্ড, সেটা যখন সিমিলার ওয়ার্ডের তুমি আনসিন প্যাসেজ করতে যাবে, আনসিন প্যাসেজে যখন তুমি মানে বুঝতে পারো না, তোমার মানে বোঝাটাও অনেকটা সহজ হবে। বুঝতে পারছো কি বলছি? কিন্তু যারা এখন থেকে আমার এই কথাটি গুরুত্ব দেবে না, ধরো এই 365 দিন যাদের বাকি আছে, তারা তো এক সময় তাদেরও এই 30 দিন আসবে, আর পরীক্ষার মাত্র 30 দিন বাকি আছে। এই 30 দিন যাদের বাকি আছে, তারা যদি আমার কথার গুরুত্ব এখন দেয়, তাহলে কি হবে? 30 দিন মানে 30 আর 4, 3 4 12, মানে 120টা ওয়ার্ড তারা মুখস্থ করতে পারবে। এই যদি 30টা দিন গুরুত্ব দেয়, তাহলে 120 আর কোথায় 1460, জিনিসটা ভাবা দরকার। তাহলে তোমাদের জন্য কিন্তু, তোমরা যদি গুরুত্ব না দাও, তোমাদের জন্য কিন্তু 30 দিন বাকি থাকতে পারে। যদি সেই পরীক্ষার আগে এসে আমার কথার মনে পড়ে, তখন কিন্তু তোমাদের জন্য 30টা বাকি থাকবে, তখন কিন্তু আর কি তেমন কিছু করার থাকবে না। তাহলে এখনো তোমাদের জন্য সময় আছে, তাহলে এই সময়টাকে কাজে লাগাও এবং প্রত্যেকদিন 4টে করে সিমিলার ওয়ার্ড তোমরা মুখস্থ করো। বুঝতে পারছো কি বলেছি? 4টে করে সিমিলার ওয়ার্ড মুখস্থ করো এবং বছর শেষে দেখবে তোমাদের কাছে 1460-এর মতো এতগুলো একটা ওয়ার্ড স্টক তোমাদের বেড়ে যাবে, এবং যেটার মাধ্যমে তোমরা কিন্তু ইংরাজিতে অনেকটা উঁচু লেভেলে চলে যাবে।
তাহলে এখন থেকে এই স্ট্র্যাটেজি ফলো করে প্রত্যেকটা এই সিন আনসিন গ্রামার রাইটিং সিমিলার ওয়ার্ড সমস্ত কিছু এই স্ট্র্যাটেজি ফলো করে পড়ো, তোমরা ইংরেজিতে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। কথাগুলো মন দিয়ে বুঝে এবং এই নিয়ে শুধু বুঝলে হবে না, এই কথা অনুযায়ী তোমরা কিন্তু বছরের প্রথম থেকে শুরু থেকে এইভাবে তোমরা পড়ো, ইংরেজিতে 95 আপ করা তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো।